জাস্ট অফিসিয়াল পেজে দেখেন, একদম অফিসিয়াল পেজে সেখানে বলা হয়েছে, এটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের উদ্ধৃতি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। একদম অফিসিয়াল পেজ, ভ্যালিডেড পেজ, এখনো টিক মার্ক আছে নামের পাশে। আচ্ছা, আমি জামাত ইসলামী বললে দোষ হয়ে যায়। আমি আসছি আমি জামাতকে ডিফেন্ড করতে বসি নাই, আমি আসছি। একটা জায়গায় কি চিন্তা করুন তো, এনসিপি ক্যাম্পেইন করছে এদের পক্ষে, এরা এখন একটা কমন ম্যানিফেস্টোর মতো আলাপে আছে, কিন্তু তাদের ইডিওলজিক্যাল জায়গা তো আছে। একটা রাজনৈতিক দল আছে যারা তাদের সংবাদ সম্মেলন করে নারী সাংবাদিকের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছেন। এখন এনসিপির সদস্যরা বা এনসিপির একটা জিনিস আমার কাছে অসাধারণ লাগে, আমি এটা অনেক জায়গায় প্রশংসা করেছি, মানে এক ঝাঁক তরুণী আছেন। আমরা জানতে চাচ্ছিলাম নতুন যে জোটটি হলো, এখন পর্যন্ত 10 দলীয় জোট রয়েছে, এটি সম্ভবত আরো এর পরিধি বাড়ছে, আমরা তেমনটি বিভিন্ন জায়গা থেকে সূত্র থেকে জানলাম। এই জোটে একদিকে যেমন জামাত তো রয়েছেই, এর পরে এই 24 আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এনসিপি যুক্ত হয়েছে, আবার কর্নেল অলির মতো বর্ষিয়ান নেতা রয়েছেন, আবার এখানে যদি এখন এবি পার্টি আসে, আবার ইসলামী ধারার বেশ কয়েকটি দল রয়েছে, মানে বিএনপির জন্য একটি ভোটের মাঠে হুমকি হয়ে দাঁড়াতে পারে কিনা। আমি তার আগে একটা ওই ডানপন্থার আলাপ একটু যোগ করতে চাই তাসিনের সাথে, সেটা হলো আমি এই মুহূর্তে একটা হেডলাইন পড়ছি, জোটের পক্ষে যেই প্রার্থী থাকুক তার পক্ষে আমরা কাজ করব, নাহিদ বলছেন। ধরুন 30টা সিটে, এর বাইরে তো সবগুলো বিভিন্ন দল থেকে আসবে। জামাত মানে 30টা হয়তো এনসিপি পাবে। জামাতকে আমি ডান মনে করছি, জামাত ছাড়া এখানে ফার রাইট দল আছে, জামাতকে আমি ফার রাইট বলি না। জামাত স্টিল যে ধরনের তার রেটরিক আছে, তার গঠনতন্ত্র আছে। ফার রাইট মানে কিরকম, খেলাফত কায়েম করবে, শরিয়া আইন না, খেলাফত কায়েম করবে ঘোষিত। আফগানিস্তান ঘুরে আসা নেতা আছেন এখানে, ওখানকার কিভাবে খেলাফত কায়েম হয়েছে এবং সেটা একটা আইডিয়াল জায়গা হতে পারে। এমন দল আছে যেখানে উনি আফগানিস্তানের ইসলামী শাসন যেভাবে কায়েম আছে সেটাকেই সঠিক শাসন বলে মনে করেন। আচ্ছা, এবার একটু খেয়াল করি তো, যে প্রার্থী থাকুক, অন্য কোনো দলের নেতারা কখনো যায় নাই, জামাত বা বিএনপি না ওইভাবে যায় নাই। অন্তত এই যে এখন যে তালেবান শাসন আছে এর সাথে তো বাংলাদেশের কোনো রকম কোনো সম্পর্কই নাই। যে কয়টা দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক আছে, বাংলাদেশ তার মধ্যে নাই। আচ্ছা, নাই। জি, এগোই। আচ্ছা, এখন একটা জায়গায় কি চিন্তা করুন তো, এনসিপি ক্যাম্পেইন করছে এদের পক্ষে, এরা এখন একটা কমন ম্যানিফেস্টোর মতো আলাপে আছে, কিন্তু তাদের ইডিওলজিক্যাল জায়গা তো আছে। একটা রাজনৈতিক দল আছে যারা তাদের সংবাদ সম্মেলন করে নারী সাংবাদিকের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছেন। এখন এনসিপির সদস্যরা বা এনসিপির একটা জিনিস আমার কাছে অসাধারণ লাগে, আমি এটা অনেক জায়গায় প্রশংসা করেছি, মানে এক ঝাঁক তরুণী আছেন, ইয়াং নারীরা নেতৃত্ব দিচ্ছেন, যারা তাদের কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া রাজনীতি করছেন। এখন এই নারীরা ওই দলগুলোর পক্ষে, তার পক্ষে ভোট চাইবেন, তার পক্ষে ক্যাম্পেইন করবেন, পরিস্থিতি কিন্তু এখন ওই জায়গায় দাঁড়াচ্ছে। সেই কারণে আমি বলছি, নির্বাচনে জোট হলেও এটা ইডিওলজিক্যাল জোট না বলে ব্যাপারটা এত সিম্পল না। এই জিনিসগুলো ভোটারদের সামনে আসলে আসতে থাকবে। এনসিপি, এবার আপনি বলছেন কতটুকু চ্যালেঞ্জ হবে। তার আগে একটু এই উত্তরটা জেনে আসি না হাসনাতের কাছ থেকে, আমার তাসিনের কাছ থেকে। দেখেন, এইখানে আমার কাছে মনে হয় যে এই পয়েন্টে একটা বাইনারি পলিটিক্স আছে। যেমন দেখেন, এই পলিটিক্সটাই আমরা ভাঙতে চাইছি। আপনি কিন্তু দেখেন একদম খারিজি করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন, বাংলাদেশ থেকে বের করে দিচ্ছেন, বাংলাদেশের বিরোধী শক্তি বানিয়ে দিচ্ছেন, বাংলাদেশের কমপ্লিট কনস্টিটিউশন মেনে, বাংলাদেশের পলিসি, বাংলাদেশের ফিলোসফি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভোটের রাজনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ডেমোক্রেসি, দ্য প্রসেস অফ ডেমোক্রেসি, এই সব কিছু মেনে এই রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি করতেছে কিনা। কাজেই দেখেন নিবন্ধিত দল মানে কতটা, মানে আমরা যদি এইভাবে করে, মানে যদি আমরা যদি এইভাবে করে যদি ব্লক করে দেই, আনফরচুনেট কি হয় দেখেন, এই ব্লকগুলোর কারণে মানে আমরা এদেরকে লিমিটেড করে দেই সবসময়। লিমিটেড করে দেওয়ার কারণেই রেডিক্যালিস্ট কনসেপ্টটা কিন্তু চাওর করে। আপনাকে সারফেস করে দিতে হবে বাংলাদেশের সাথে। সবচেয়ে বড় দেখেন, আমি খুব ইজি কাউন্টার করি, সেটা হচ্ছে যে খেলাফতের সাথে ডেমোক্রেসির সম্পর্ক কি। যারা খেলাফত কায়েম করতে চায় এরা ডেমোক্রেটিক প্রসেসকে এগ্রি করে না। কিন্তু আপনি ইডিওলজিক্যাল ডিবেট আছেন তো, লেটস টক অ্যাবাউট দি ইডিওলজিক্যাল পার্সপেক্টিভ। যারা খেলাফত কায়েম করে, আপনি যত খেলাফতি সংগঠন আছে, আপনি সবার ম্যানিফেস্টো, সবার প্রসেস অফ ওয়ার্ক আপনি পুল করেন, ঘুরেন, দেখেন, পাতা উল্টান, দে ডু নট এগ্রি উইথ ডেমোক্রেসি। বাট এখানে যতগুলো পার্টি আছে, দে ডু এগ্রি উইথ ডেমোক্রেসি, দে আর কন্টিনিউয়াসলি পার্টিসিপিং ইন ইলেকশনস। শুধু একবার না, জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধের আগেও ইলেকশনে পার্টিসিপেট করছে, স্বাধীনতা যুদ্ধের পরে যখন ওই শর্ত মেনে নিবন্ধন হয়েছে। আমি একটু বলি, স্বাধীনতা যুদ্ধের পরে যখন এই দেশকে তারা তো মেনে রাজনীতিতে আসছে, জিয়াউর রহমান নাগরিকত্ব ফিরিয়ে দিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের সাথে, যেমন এই যে ভাই বলতেছিলেন যে এটা কি ডিসকমফোর্ট হবে কিনা আমাদের জন্য, আমরা তো এই জোটটা জেনে করেছি যে আমরা আসলে এই বাকি দলগুলোর জন্য আমরা ভোট চাইবো কিনা, আমরা ভোট চাইবো। আওয়ামী লীগের সাথে তাদের অ্যালায়েন্স ছিল, বিএনপির সাথে অ্যালায়েন্স ছিল। আপনি যদি বিএনপিতে এখনো বেশ ক্ষমতার দল রয়েছে এরকম, আপনি যদি ক্ষমতার পাঁচ এবং পরবর্তী 16 বছর আন্দোলনের 16 বছর শেষ অবধি বিএনপির সাথে তাদের একটা বড় শক্তি একসাথে ছিল। আমরা বেগম খালেদা জিয়াকে জামাত ইসলামীকে ওন করতে দেখছি, আনফরচুনেটলি
এখন যদি বলি আনফরচুনেটলি, তাহলে শব্দটা কেমন শোনাবে? তাহলে তো বলতে হয় ফরচুনেটলি, কারণ আপু সেন নেত্রী ছিলেন। তিনি আমার নিজের কানে শোনা, তিনি কারণ বাজারে দাঁড়ায়া জামাত ইসলামী নেতাদের ছবি দেখায় বলছেন যে এরা কেউ আপনার তার জোটেই তো তারা ছিলেন, তার এটা কি ছিলেন। শুধু, রাকিব ভাই প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, এটা কি শুধু পলিটিক্যাল ন্যারেটিভ নাকি বিএনপির পজিশন? এটা কিন্তু আমাদের বোঝাটা জরুরি। It দেখ ভাই, was the political position narrative না of- position? এটা বিএনপির পজিশন ছিল, আচ্ছা এবার দুইটা এবং আপনি তাদেরকে মন্ত্রীও বানাইছেন। কাজেই দেখেন, আমি একটু ভাই প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমি একটু শেষ করে দিই। কাজেই শেষ করো, দেখেন শেষ করো। এই যে খেলাফতি সংগঠন, এরপর হচ্ছে এরা ধরেন খুব কনজারভেটিভ। আমি আপনাকে বলি তাহলে তো এটা এনসিপির জন্য একটা বেটার ফিল, আমাকে আজকে একটা বেটার আপার হ্যান্ড এখানে দিচ্ছে যে এই সমস্ত সংগঠনের দ্বারায়া আমরা আমাদের নারী প্রার্থীদেরকে সেখানে পুশ করতে পারছি। আমার নারী প্রার্থীরা সেখানে যাবে, আমরা যতগুলো সংবাদ সম্মেলন করব, উই উইল টক, উই উইল পুশ, যেখানে নারী সাংবাদিকরা আসবে এবং ওইখানে নারী সাংবাদিকদের সাথে আমরা কথা বলবো, ওই জোটের ময়দানে বসে। ভাই এই বাংলাদেশটা চাই আমি, জি। এই বাংলাদেশের জন্যই আমরা ফাইট করতেছি। আজকে তাদেরকে মাইনাস করতে চাই না, তাদেরকে যাতে যখনই আট দলের সংবাদ সম্মেলন হয় জি, জি। তখন কিন্তু নিশ্চয়ই নারী সাংবাদিকরা যায়, আমাদের সহকর্মীরা সেখানে যেয়ে থাকে। সেটা 8 দলের ক্ষেত্রে হতে পারে, তাদের এক্সক্লুসিভ না, আপনি খোঁজ নিয়ে দেখবেন। আমি নাম বলছি না দলের। তাহসিন একদম আমাকে ভুল জায়গায় ইন্টারপ্রিট করলেন। প্রথম কথাটা হচ্ছে খেলাফতের কথা বাংলাদেশে বলছেন, আমি এই দাবি করি এইসব দলের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা এটা একটা ভ্যালিড প্রশ্ন, কারণ আপনি আমার কনস্টিটিউশনের সাথে কনফার্ম করেন না। আমি ভুরি ভুরি উদাহরণ তুলে দেখাতে পারবো। খেলাফত না, ইভেন শরিয়া আইনের কথা আপনি বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে থেকে বলতে পারেন না। জামাতের একাধিক নেতা আমার পাশে বসে বসে এগুলো বলে গেছেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই কথাগুলোকে না, আসি। যে দেখ ভাই, বিএনপি আওয়ামী লীগ তারাও কি বিভিন্ন সময় বলে আসছে না যে না। জিতলে কোরআন সুন্নাহর ওরা ঠিক শরিয়া কায়েম করবো বলেননি, শরিয়া কায়েম করবো বলেননি। এবং যারা বলছেন প্রত্যেকটা প্রবলেমেটিক, অফিসিয়াল পেজ, প্রত্যেকটা প্রবলেম আমি একটু জাস্ট অফিসিয়াল পেজে দেখেন, একদম অফিসিয়াল পেজে সেখানে বলা হয়েছে, এটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের উদ্ধৃতি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে কোরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি। একদম অফিসিয়াল পেজ, ভ্যালিডেড পেজ, এখনো টিক মার্ক আছে নামের পাশে। আচ্ছা, আমি এটা জামাত ইসলামী বললে দোষ হয়ে যায়। আমি আসছি আমি জামাতকে ডিফেন্ড করতে বসি নাই, কিন্তু আমি আসছি। জাহেদ ভাই, এই যে একটি কথা মানে শুনলেন, এর পরিপ্রেক্ষিতে আবার অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি জারি করলো যে যারা প্রার্থী, সংসদ সদস্য প্রার্থীরা চাইলে প্রোটোকল নিতে পারবে বা লাইসেন্স করা অস্ত্র নিতে পারবে। এটি বলার পরে আবার ওই দিনই ইসি থেকে একজন নির্বাচন কমিশনার বা ইসি বললো যে তাদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। মানে এই যে সমন্বয়হীন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও আমরা এটি সমন্বয়হীনতা বলতে পারি না, কিন্তু এই অবস্থা কেন? আসি ফুয়াদ ভাই নিজে ইলেকশন করছেন এবং উনি একটা ঝামেলায় পড়েছেন, ওনাকে হামলা করার চেষ্টা হয়েছে। আর খুব খারাপ কিছু হয়নি, কিন্তু যতটুকু হয়েছে আমরা এটাকে খুব স্ট্রংলি কন্ডেম করি। সো ওনার জায়গায় ওনার কনসার্ন আমি বুঝতে পারি, ওনাকে আবার যেতে হবে, উনি হুমকির মুখে আছেন। প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যটা আমি আজকে দেখেছি, আমি কয়েকবার দেখে বোঝার চেষ্টা করেছি উনি আসলেই, কয়েকবার দেখেছি ভিডিওটা, আমি বোঝার চেষ্টা করেছি উনি আসলে কী বলতে চান। এটা খুবই রং মেসেজ দিয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মনে হলো যে উনি ব্যাপারটাকে এক ধরনের আশ্বস্ত করার চেষ্টার কারণে বলছেন। মানে বিচ্ছিন্ন ঘটনা বললে কি হয়, যখন আপনি বলছেন যে এটা একটা পরিকল্পিত ঘটনা, এটার মাধ্যমে নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে। মজার ব্যাপার, সিইসি এটা বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম রিয়াকশনেই বলেছেন এটা নির্বাচন বানচাল করার চেষ্টা হিসাবে আছে। তো এখন উনি সম্ভবত চেষ্টা করেছেন এটা বলার জন্য, কিন্তু খুবই হালকা ঢঙে বলেছেন, নরমালাইজ করার একটা চেষ্টা। নরমালি না, মানে এটা হতে পারে কিন্তু নির্বাচন হবে, মানে এই যে মানুষকে একটু আশ্বস্ত করার চেষ্টা। কারণ জনাব ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে আমরা আদৌ কি বুঝি জানি না, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অ্যানালাইজ করার চেষ্টা করি, কিন্তু আমাদের পরিচিত অনেকেরই মনে করেন হয়তো যে আমরা হয়তো অনেক বেশি বুঝতে পারি। জানতে চেয়েছিলেন এই ঘটনার সাথে সাথে যে এই নির্বাচন কি হবে, আমি প্রশ্ন কিন্তু শুনেছি। ফলে ওই কনসার্নটা উনি দূর করতে চেয়েছেন, কিন্তু একেবারেই সঠিক পথ ছিল না। উনি অত্যন্ত হালকা ঢঙে কথা বলেছেন, এটা কোনোভাবেই ঠিক হয়নি। পরে যদি বললাম যে সমন্বয়হীনতা তো আছেই, কারণ এখন নির্বাচন কমিশনের সঙ্গে যদি প্রধান উপদেষ্টা কার্যালয়ে সমন্বয়হীনতা থাকে তাহলে নির্বাচন কোন পথে? নিশ্চয়ই প্রবলেম্যাটিক হবে। কিন্তু আমরা একটা কথা একটু বলে রাখা ভালো, আমরা কতগুলো তাত্ত্বিক কথা বলতে পারি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনই আসলে এখন পুরো ড্রাইভিং সিটে, এটাই হয়। কিন্তু বাংলাদেশে আমরা বহুদিন থেকে দেখছি, এই কারণে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি, এখনো পুরো সুরাহা হয়নি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার লাগবে এটা সব দল একমত হয়েছে। কারণটা কি? কারণ এখানে সরকারও খুব সিরিয়াসলি ম্যাটার করে। সো আমি মনে করি যে নির্বাচন কমিশন এবং সরকারের এই সমন্বয়হীনতা দূর হতে হবে। যেটা আরেকটু সাধারণ করতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার যেখানে বলছেন যে নির্বাচিত হলে একটি জাতীয় সরকার করবেন, ঐক্যের কথা বলছেন, একসাথে চলবার কথা বলছেন, সেখানে আর জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ছিল, সেখানে বিএনপি যায়নি। এটি কি সঠিক সিদ্ধান্ত ছিল বিএনপি? একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল না। আমি মনে করি বিএনপির
উঁচু পর্যায়ের সর্বোচ্চ পর্যায়েরই কোনো একজন নেতা যারা দেশে আছেন তাদের যে কোনো একজন এখানে যাওয়া খুবই জরুরি তারা ছিল। পাশে একটু অনুষ্ঠান করছিলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, খুব কয়েকশো গজ তারপরও দূরে। এটা সর্বদলীয় বলা হয়েছে এবং ওসমান হাদির যে প্রতিষ্ঠান, আর এটা একটা আসলে ঠিক রাজনৈতিক বা সামাজিক সংগঠন বলবো, ইনকিলাব মঞ্চ, এই মঞ্চে সবাই যখন গেছে বিএনপির একজন প্রতিনিধি যাওয়া, তার সলিডারিটি দেখানো আমি মনে করি খুবই জরুরি ছিল। বিএনপিটা ভুল করেছে। মানে এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, এটা কি মির্জা আব্বাসের সঙ্গে যদি একটি ঘটনা ঘটেছিল তার কোন রেশ কি আমি একটু যদি বলি, আসলে মির্জা আব্বাসের সাথে যেটা ঘটেছে বিএনপি ম্যাচিওরড ওয়েতেই সেটা সামাল দিয়েছে। মির্জা আব্বাস এটা নিয়ে কনফ্লিক্টে যাননি এবং কিছু ভুল বোঝাবুঝি হতে গিয়েও সেখানে সরে এসেছে। আমাদের মনে আছে মিস্টার রুহুল কবির রিজভী একটা ফেক ছবি, এআই জেনারেটেড ছবি নিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন। আবার আমরা সাদিক কায়েমকেও পরে দেখেছি মির্জা আব্বাসকে নিয়ে যেটা করেছেন। সো ইটস আ ভেরি গুড সাইন। সো এগুলো মিটে গেছে। আর একটা কথা বারবার বলতে হবে, এখন দীর্ঘ আলোচনার সুযোগ নাই, আমি খুব ফাস্ট কয়েকটা কথা বলি। আরব স্প্রিং এর কয়েকটা দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, ওরা সরকার পতন প্রাথমিকভাবে করতে পারেনি। মিশরে, সিরিয়াতে, লিবিয়াতে এবং ইয়েমেনে। যেগুলোতে হয়েছিল মিশরে এবং তিউনিসিয়াতে, মিশর তো একেবারে এখন মিলিটারি সরকারের অধীনে, তিউনিসিয়া তো শেষ পর্যন্ত নানান চড়াই উতরাইয়ের পর প্রায় বেনালি একজন কাইস সাইদ প্রায় বেনালি হয়ে গেছেন। কারণটা কি জানেন? দুইটা দেশে কেন এই ঘটনা ঘটেছে? অভ্যুত্থানের শক্তিগুলো পরস্পরের মধ্যে ফাইট করতে করতে। এই দুটো দেশে একদম একই ঘটনা। বাংলাদেশে সেদিকেই মনে হয় নির্বাচন হয়েছে, সেজন্য আমি বলছি সেদিকে আমরা যাক চাই না, আমাদের এটা শেখা